কোনো ব্যবসা করার জন্য তোমার অনেক আইডিয়া আছে, কিন্তু প্রয়োজনীয় মূলধন নেই। অপরপক্ষে তোমার বন্ধুর বিনিয়োগ করার মতো প্রচুর অর্থ আছে, কিন্তু ব্যবসা সম্পর্কে বিশেষ কোনো ধারণা নেই। তোমরা ঠিক করলে তোমার আইডিয়া, তোমার বন্ধুর অর্থ এবং দুজনের যৌথ প্রচেষ্টা দিয়ে ব্যবসা শুরু করবে। অথবা কোনো ব্যবসা করার প্রয়োজনীয় মূলধনের খুব সামান্যই তোমার কাছে আছে। তুমি তোমার মতো আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলে। এরকম যৌথভাবে ব্যবসা করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত লভ্যাংশ বা ক্ষতি যদি পূর্ব নির্দিষ্ট কোনো শর্তের ভিত্তিতে অংশীদারগণের মধ্যে বণ্টিত হয়, তবে তাকে অংশীদারি কারবার বলে। ম্যাথেমেনিয়াতে সবাইকে স্বাগত। এখন আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত পাঠ্য বই গণিত প্রকাশে অধ্যায় 14তে অংশীদারি কারবার সম্পর্কে যে ধারণা ও সেই সম্পর্কিত যে সমস্যাগুলি দেওয়া হয়েছে তার সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করব। যদি দুই বা ততোধিক জন মানুষ মিলে গঠিত কোনো ব্যবসায় অর্জিত লাভ বা ক্ষতি অংশীদারগণের মধ্যে একটি সুস্পষ্ট চুক্তিতে বণ্টিত হয়, তবে সেই ব্যবসাকে অংশীদারি কারবার বলে। আবার যে সকল ব্যক্তি ব্যবসায় তাদের মূলধন এবং শ্রম নিয়োজিত করেন তাদের অংশীদার বলা হয়। অংশীদারি কারবার দুই প্রকারের হয়: সরল অংশীদারি কারবার এবং মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার বলতে আমরা বুঝি যে ক্ষেত্রে অংশীদারগণের মূলধন একই সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত থাকে। অপরপক্ষে মিশ্র অংশীদারি কারবার বলতে আমরা বুঝি যে ক্ষেত্রে অংশীদারগণের মূলধন বিভিন্ন সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত থাকে। এখন আমরা অনুশীলনী 14-এ যে সমস্যাগুলি রয়েছে তার সমাধান কিভাবে হবে তা জানব। এখানে প্রশ্ন 1-এ বলা হয়েছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব। মালা ও আমার মূলধনের অনুপাত সমান 15,000 অনুপাত 25,000 সমান 3:5। বছরের শেষে মোট লাভ 16,800 টাকা। আমরা জানি লভ্যাংশ মূলধন বা বিনিয়োগের অনুপাতে বণ্টিত হয়, তাই আমার লভ্যাংশের পরিমাণ সমান 3/8 গুণিতক 16,800 টাকা অর্থাৎ 6,300 টাকা, এবং মালার লভ্যাংশের পরিমাণ সমান 5/8 গুণিতক 16,800 টাকা অর্থাৎ 10,500 টাকা। এরপর প্রশ্ন 3-এ বলা হয়েছে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। এক্ষেত্রে গাড়িটি বিক্রি করে লাভ হয়েছে সমান 2,62,500 বিযুক্ত 2,50,000 টাকা অর্থাৎ 12,500 টাকা। মাসুদ ও শোভার মূলধনের অনুপাত সমান 1:1.2 সমান 1:3.2। সরল করলে আমরা পাই 2:3। যেহেতু লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়, তাই মাসুদের লাভের পরিমাণ সমান 2/5 গুণিতক 12,500 টাকা
অর্থাৎ 5,000 টাকা, এবং শোভার লাভের পরিমাণ সমান 3/5 গুণিতক 12,500 টাকা, অর্থাৎ 7,500 টাকা। পরবর্তী প্রশ্ন 5-এ বলা হয়েছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। এক্ষেত্রে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান 6,500 অনুপাত 5,200 অনুপাত 9,100, অর্থাৎ 5:4:7। বছরের শেষে মোট লাভ 14,400 টাকা। মোট লাভে 2/3 অংশ সমান 2/3 গুণিতক 14,400 টাকা, অর্থাৎ 9,600 টাকা। এখন মোট লাভের 2/3 অংশ বাদে অবশিষ্ট লাভ সমান 14,400 বিযুক্ত 9,600 টাকা, অর্থাৎ 4,800 টাকা। যেহেতু প্রত্যেকে 9,600 টাকার 1/3 অংশ এবং 4,800 টাকা থেকে 5:4:7 অনুপাতের নিজের নিজের আনুপাতিক ভাগ হারে লভ্যাংশ পাবে, তাই দীপুর লভ্যাংশ সমান 9,600/3 প্লাস 5/16 গুণিতক 4,800 টাকা, অর্থাৎ 3,200 যুক্ত 1,500 টাকা সমান 4,700 টাকা। একইভাবে রাবেয়ার লভ্যাংশ সমান 9,600/3 যুক্ত 4/16 গুণিতক 4,800 টাকা সমান 3,200 যুক্ত 1,200 টাকা সমান 4,400 টাকা, এবং মেঘার লভ্যাংশ সমান 9,600/3 যুক্ত 7/16 গুণিতক 4,800 টাকা সমান 3,200 যুক্ত 2,100 টাকা, অর্থাৎ 5,300 টাকা। পরবর্তী প্রশ্ন 6-তে বলা হয়েছে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। এক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত সমান 8,000 অনুপাত 10,000 অনুপাত 12,000, অর্থাৎ 4:5 অনুপাত 6। মোট লাভ 13,400 টাকা এবং ব্যাংকের কিস্তি 5,000 টাকা। তাহলে ব্যাংকের কিস্তি মেটানোর পর অবশিষ্ট লাভ সমান 13,400 বিযুক্ত 5,000 টাকা, অর্থাৎ 8,400 টাকা। যেহেতু 8,400 টাকা প্রত্যেকে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, তাই প্রথম বন্ধুর লভ্যাংশ সমান 4/15 গুণিতক 8,400 টাকা, অর্থাৎ 2,240 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সমান 5/15 গুণিতক 8,400 টাকা সমান 2,800 টাকা, এবং তৃতীয় বন্ধুর লভ্যাংশ সমান 6/15 গুণিতক 8,400 টাকা সমান 3,360 টাকা। পরবর্তী প্রশ্ন 7-এ বলা হয়েছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে
এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত সমান ৬,০০০ অনুপাত ৮,০০০ অনুপাত ৫,০০০, অর্থাৎ ৬:৮:৫। ২ বছর পর মোট আয় ৩০,৪০০ টাকা। তাহলে প্রথম বন্ধুর আয়ের পরিমাণ ৬-১৯ গুণিতক ৩০,৪০০ টাকা, অর্থাৎ ৯,৬০০ টাকা। ব্যাংকের ঋণ শোধ দেওয়ার পর প্রথম বন্ধুর হাতে থাকা অর্থ সমান ৯,৬০০ বিযুক্ত ৬,০০০ টাকা সমান ৩,৬০০ টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধুর আয়ের পরিমাণ ৮-১৯ গুণিতক ৩০,৪০০ টাকা সমান ১২,৮০০ টাকা। ব্যাংকের ঋণ শোধ দেওয়ার পর দ্বিতীয় বন্ধুর হাতে থাকা অর্থ সমান ১২,৮০০ বিযুক্ত ৮,০০০ টাকা, অর্থাৎ ৪,৮০০ টাকা। এবং তৃতীয় বন্ধুর আয়ের পরিমাণ সমান ৫-১৯ গুণিতক ৩০,৪০০ টাকা সমান ৮,০০০ টাকা। ব্যাংকের ঋণ শোধ দেওয়ার পর তৃতীয় বন্ধুর হাতে থাকা অর্থ সমান ৮,০০০ বিযুক্ত ৫,০০০ টাকা, অর্থাৎ ৩,০০০ টাকা। সুতরাং ব্যাংকের ঋণ শোধ দেওয়ার পর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর হাতে থাকা অর্থের অনুপাত সমান ৩,৬০০ অনুপাত ৪,৮০০ অনুপাত ৩,০০০ সমান ৬:৮:৫। পরের প্রশ্ন বলা আছে, ৩ বন্ধু যথাক্রমে ১,২০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা ও ১,১০,০০০ টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের ২/৫ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি ২৯,২৬০ টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত সমান ১,২০,০০০ অনুপাত ১,৫০,০০০ অনুপাত ১,১০,০০০ সমান ১২:১৫:১১। মোট আয় সমান ২৯,২৬০ টাকা। মোট আয়ের ২/৫ সমান ২/৫ গুণিতক ২৯,২৬০ টাকা, অর্থাৎ ১১,৭০৪ টাকা। এই অর্থ 3:2:2 অনুপাতে তাদের মধ্যে ভাগ হবে। আবার মোট আয়ের অবশিষ্ট অংশ সমান ২৯,২৬০ বিযুক্ত ১১,৭০৪ টাকা, অর্থাৎ ১৭,৫৫৬ টাকা, যা তাদের মধ্যে 12:15:11 অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথম বন্ধুর আয়ের পরিমাণ সমান ৩/৭ গুণিতক ১১,৭০৪ যুক্ত ১২/৩৮ গুণিতক ১৭,৫৫৬ টাকা সমান ৫,০৬০ যুক্ত ৫,৫৪৪ টাকা, অর্থাৎ ১০,৫৬০ টাকা। এবং দ্বিতীয় বন্ধুর আয়ের পরিমাণ ২/৭ গুণিতক ১১,৭০৪ যুক্ত ১৫/৩৮ গুণিতক ১৭,৫৫৬ টাকা সমান ৩,৩৪৪ যুক্ত ৬,৯৩০ টাকা, অর্থাৎ ১০,২৭৪ টাকা। একইভাবে তৃতীয় বন্ধুর আয়ের পরিমাণ সমান ২/৭ গুণিতক ১১,৭০৪ যুক্ত ১১/৩৮ গুণিতক ১৭,৫৫৬ টাকা সমান ৩,৩৪৪ যুক্ত ৫,০৮২ টাকা, অর্থাৎ ৮,৪২৬ টাকা। সুতরাং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধু যথাক্রমে ১০,৫৬০ টাকা, ১০,২৭৪ টাকা এবং ৮,৪২৬ টাকা পাবেন। পরের প্রশ্ন ৯-এ বলা হয়েছে, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে ২৪,০০০ টাকা ও ৩০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। ৫ মাস পর প্রদীপবাবু আরও ৪,০০০ টাকা মূলধন দেন। বছরের শেষে
27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। এক্ষেত্রে প্রদীপ বাবুর সারা বছরে মোট বিনিয়োগ সমান 24,000 গুণিতক 5 যুক্ত 24,000 যুক্ত 4,000 গুণিতক 7। যেহেতু 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা দেন এবং বছরে 12 মাস থাকে, তাই প্রথম 5 মাসের পর পরবর্তী 7 মাসে 24,000 টাকার সাথে আরও 4,000 টাকা অতিরিক্ত কাটে। সেই হিসাবে সারা বছরে মোট বিনিয়োগ সমান 3,16,000 টাকা। আবার আমিনা বিবির সারা বছরে মোট বিনিয়োগ সমান 30,000 গুণিতক 12 টাকা সমান 3,60,000 টাকা। অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবির বিনিয়োগের অনুপাত সমান 3,16,000 অনুপাত 3,60,000 সমান 79:90। বছরের শেষে মোট লাভ 27,716 টাকা। যেহেতু লভ্যাংশ বিনিয়োগের অনুপাতে বণ্টিত হয়, অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ সমান 79/169 গুণিতক 27,716 টাকা সমান 12,956 টাকা এবং আমিনা বিবির লভ্যাংশ সমান 90/169 গুণিতক 27,716 টাকা সমান 14,760 টাকা। সুতরাং প্রদীপবাবু ও আমিনা বিবির লাভের পরিমাণ যথাক্রমে 12,956 টাকা ও 14,760 টাকা। পরের প্রশ্ন 10-এ বলা হয়েছে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। এক্ষেত্রে নিয়ামত চাচার সারা বছরে মোট বিনিয়োগ সমান 30,000 গুণিতক 6 যুক্ত 30,000 যুক্ত 40,000 গুণিতক 6। যেহেতু 6 মাস পর তিনি আরও 40,000 টাকা বিনিয়োগ করেন, অর্থাৎ সারা বছরে মোট বিনিয়োগ আমরা পাই 6 লক্ষ টাকা। করবী দিদির সারা বছরে মোট বিনিয়োগ সমান 50,000 গুণিতক 6 যুক্ত 50,000 বিযুক্ত 10,000 গুণিতক 6। যেহেতু করবী দিদি 6 মাস পর 10,000 টাকা তুলে নেন, অর্থাৎ সারা বছরে মোট বিনিয়োগ 5,40,000 টাকা। অতএব নিয়ামত চাচা ও করবী দিদির বিনিয়োগের অনুপাত সমান 6 লক্ষ অনুপাত 5,40,000 সমান 10:9। বছরের শেষে মোট লাভ 19,000 টাকা। তাহলে নিয়ামত চাচার মোট লভ্যাংশ সমান 10-19 গুণিতক 19,000 টাকা অর্থাৎ 10,000 টাকা এবং করবী দিদির মোট লভ্যাংশ সমান 9-19 গুণিতক 19,000 টাকা অর্থাৎ 9,000 টাকা। পরের প্রশ্ন 11-তে বলা হয়েছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। এক্ষেত্রে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত 2,40,000 অনুপাত 3 লক্ষ সমান 4:5। যেহেতু পিটারের 81,000 টাকা শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে তুলে নেয়, অতএব পিটারের 81,000 টাকা থেকে শ্রীকান্ত নেবে সমান 4/9 গুণিতক 81,000 টাকা অর্থাৎ 36,000 টাকা এবং সৈফুদ্দিন নেবে সমান 5/9 গুণিতক 81,000 টাকা অর্থাৎ 45,000 টাকা। তাহলে সারা বছরে শ্রীকান্তের মোট বিনিয়োগ সমান
2,40,000 গুণিতক 4 যুক্ত 2,40,000 বিযুক্ত 36,000 গুণিতক 8, অর্থাৎ সরল করলে আমরা পাই 25,92,000 টাকা। আবার সারা বছরে সৈফুদ্দিনের মোট বিনিয়োগ সমান 3 লক্ষ গুণিতক 4 যুক্ত 3 লক্ষ বিযুক্ত 45,000 গুণিতক 8, অর্থাৎ সারা বছরে মোট বিনিয়োগ 32,40,000 টাকা। এবং যেহেতু পিটার 4 মাস পরে টাকা বিনিয়োগ করে, তাই সারা বছরে পিটারের মোট বিনিয়োগ সমান 81,000 গুণিতক 8 টাকা সমান 6,48,000 টাকা। সেক্ষেত্রে শ্রীকান্ত, সৈফুদ্দিন এবং পিটারের বিনিয়োগের অনুপাত সমান 25,92,000 অনুপাত 32,40,000 অনুপাত 6,48,000 সমান 4:5:1। বছরের শেষে মোট লাভ 39,150 টাকা। তাহলে এই লাভ থেকে 3 জন 4:5:1 হারে ভাগ করে নেবে তাদের লভ্যাংশ। সুতরাং বছরের শেষে শ্রীকান্তের লভ্যাংশ সমান 4/10 গুণিতক 39,150 টাকা, অর্থাৎ 15,660 টাকা। সৈফুদ্দিনের লভ্যাংশ সমান 5/10 গুণিতক 39,150 টাকা সমান 19,575 টাকা, এবং পিটারের লভ্যাংশ সমান 1/10 গুণিতক 39,150 টাকা, অর্থাৎ 3,915 টাকা। পরবর্তী প্রশ্ন 12তে বলা রয়েছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হল এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় অতিরিক্ত টাকা দিয়েছিলেন নির্ণয় করি। মনে করি x মাস পর অরুণ আরও 12,000 টাকা ব্যবসায় দিয়েছিলেন। তাহলে সারা বছরে অরুণের মোট বিনিয়োগ 24,000 গুণিতক x যুক্ত 24,000 যুক্ত 12,000 গুণিতক 12 বিযুক্ত x। যেহেতু আমরা জানি বছরে 12 মাস, তাই অতিরিক্ত 12,000 টাকা দেওয়ার পর আরও 12 বিযুক্ত x মাস ওই টাকা খাটে। তাই সারা বছরে অরুণের মোট বিনিয়োগ হয় 24,000 x যুক্ত 36,000 গুণিতক 12 বিযুক্ত 36,000 x। সরল করলে আমরা পাই 4,32,000 বিযুক্ত 12,000 x টাকা। এবং অজয়ের মোট বিনিয়োগ 30,000 গুণিতক 12 টাকা, অর্থাৎ 3,60,000 টাকা। তাহলে অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত 4,32,000 বিযুক্ত 12,000 x অনুপাত 3,60,000। উভয় পক্ষ থেকে 12,000 কমন নিয়ে বাদ দিয়ে আমরা পাই 36 বিযুক্ত x অনুপাত 30। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 14,030 টাকা এবং অরুণের লাভের পরিমাণ 7,130 টাকা। তাহলে অজয়ের লাভের পরিমাণ 14,030 বিযুক্ত 7,130 টাকা সমান 6,900 টাকা। আমরা জানি লভ্যাংশের অনুপাত বিনিয়োগের অনুপাতে সমান, তাই এক্ষেত্রে 7,130 অনুপাত 6,900 সমান 36 বিযুক্ত x অনুপাত 30, বা ভগ্নাংশ আকারে সাজিয়ে পাই 7,130 বাই 6,900 ইজ ইকুয়ালস টু 36 বিযুক্ত x বাই 30। সরল করলে আমরা পাই 30x ইজ ইকুয়ালস টু 1080 মাইনাস 930, অর্থাৎ 30x ইজ ইকুয়ালস টু 150 বা x ইজ ইকুয়ালস টু 5। সুতরাং 5 মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়েছিলেন। পরবর্তী সমস্যা 13তে বলা আছে, কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন।
তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। এক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনের কাজের দিনের অনুপাত সমান 300:275:350 সমান 60:55:70। সরল করে আমরা পাই 12:11:14। বছরের শেষে মোট লাভ 1,39,100 টাকা এবং ব্যাংকের কিস্তি 28,100 টাকা। অতএব ব্যাংকের কিস্তি মেটানোর পর অবশিষ্ট লাভ সমান 1,39,100 বিযুক্ত 28,100 টাকা সমান 1,11,000 টাকা। তাহলে 1,11,000 টাকার মধ্যে সমান ভাগে ভাগ হওয়া লভ্যাংশ সমান হাফ ইন্টু 1,11,000 টাকা সমান 55,500 টাকা এবং কাজের দিনের অনুপাতে ভাগ হওয়া লভ্যাংশ অবশিষ্ট অর্ধেক অর্থাৎ 55,500 টাকা। তাই প্রথম জনের মোট লভ্যাংশ সমান 55,500 ভাগ 3 যুক্ত 12/37 গুণিত 55,500 টাকা অর্থাৎ 36,500 টাকা। দ্বিতীয় জনের মোট লভ্যাংশ সমান 55,500 ভাগ 3 যুক্ত 11/37 গুণিত 55,500 টাকা সমান 35,000 টাকা এবং তৃতীয় জনের মোট লভ্যাংশ সমান 55,500 ভাগ 3 যুক্ত 14/37 গুণিত 55,500 টাকা অর্থাৎ 39,500 টাকা। সুতরাং তিনজন যথাক্রমে 36,500 টাকা এবং 35,000 টাকা এবং 39,500 টাকা পাবেন। পরের প্রশ্ন 14তে বলা রয়েছে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত সমান 40,000 অনুপাত 50,000 অর্থাৎ 4:5। মনে করি বছরের শেষে মোট লাভ x টাকা। অতএব x টাকার 50% সমান x গুণিত 50-এর 100 টাকা সমান x/2 টাকা এবং প্রথম জনের লাভের পরিমাণ সমান হাফ ইন্টু x/2 প্লাস 4/9 গুণিত x/2 টাকা। যেহেতু মোট লাভের 50% সমান ভাগে এবং অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হয় অর্থাৎ সরল করলে আমরা পাই x/4 প্লাস 4x/18 টাকা অর্থাৎ 17x/36 টাকা এবং দ্বিতীয় জনের লাভের পরিমাণ সমান হাফ ইন্টু x/2 প্লাস 5/9 ইন্টু x/2 টাকা। সরল করলে আমরা পাই 19x/36 টাকা। তাহলে প্রশ্নানুসারে 19x/36 minus 17x/36 is equals to 800 বা 19x minus 17x/36 is equals to 800। সরল করলে আমরা পাই 2x/36 is equals to 800 বা x is equals to 800 into 36/2 সমান 14,400। সুতরাং প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ সমান x এর পরিবর্তে 14,400 বসিয়ে আমরা পাই 17 into 14,400/36 টাকা অর্থাৎ 6,800 টাকা অর্থাৎ 6,800 টাকা। এরপর প্রশ্ন 15তে বলা রয়েছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা
হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। এক্ষেত্রে পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত সমান 5,000 অনুপাত 7,000 অনুপাত 10,000 সমান 5:7:10। বছরের শেষে মোট লাভ 6,960 টাকা। কারবার চালানোর জন্য বাৎসরিক খরচ সমান 125 গুণিতক 12 টাকা অর্থাৎ 1,500 টাকা। হিসাব রাখার জন্য পূজা বছরে পাবে সমান 200 গুণিতক 12 টাকা সমান 2,400 টাকা। একইভাবে হিসাব রাখার জন্য উত্তম পাবে সমান 200 গুণিতক 12 টাকা সমান 2,400 টাকা। তাহলে কারবার চালানোর ও হিসাব রাখার খরচ বাদ দিয়ে অবশিষ্ট লাভ সমান আমরা দেখতে পাই 660 টাকা। সেক্ষেত্রে বছরের শেষে পূজা মোট পাবে সমান 2,400 অর্থাৎ তার ব্যবসার হিসাবপত্র রাখার বাবদ যে আয় যুক্ত 5/22 গুণিতক 660 টাকা অর্থাৎ সর্বসাকুল্যে 2,550 টাকা। একইভাবে বছরের শেষে উত্তম পাবে সমান 2,400 যুক্ত 7/22 গুণিতক 660 টাকা অর্থাৎ 2,610 টাকা এবং মেহের মোট পাবে সমান 10/22 গুণিতক 660 টাকা অর্থাৎ 300 টাকা। সুতরাং পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 2,550 টাকা, 2,610 টাকা এবং 300 টাকা পাবে। পরবর্তী সমস্যা 16তে যেখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা রয়েছে, সেখানে বহু বিকল্পীয় প্রশ্নের প্রথম প্রশ্নে বলা হয়েছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত, তাদের মূলধনের অনুপাত করে আমরা পাই তাদের অনুপাত হবে 4:3:5 অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বি 4:3:5। দ্বিতীয় প্রশ্ন, শুভেন্দু ও নওশাদ যথাক্রমে 1,500 ও 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? এক্ষেত্রে শুভেন্দু এবং নওশাদের বিনিয়োগের অনুপাত আমরা দেখতে পাই 3:2। তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ হবে মোট ক্ষতি 75 গুণিতক 3/5 সমান 45 অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান এ 45 টাকা। পরের প্রশ্ন 3-এ বলা হয়েছে ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করেছিল কত? এক্ষেত্রে ফতিমা, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত সমান 50:100:150 অর্থাৎ 1:2:3। যেহেতু আমরা জানি লভ্যাংশের অনুপাত বিনিয়োগের অনুপাতের সাথে সমান, তাই স্মিতার বিনিয়োগের পরিমাণ হবে 3/6 গুণিতক 6,000 সমান 3,000। অতএব এক্ষেত্রে অপশান সি সঠিক, 3,000 টাকা। প্রশ্ন 4-এ বলা হয়েছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত? এক্ষেত্রে মনে করি বিমল x টাকা বিনিয়োগ করেছিল। সেক্ষেত্রে আমরা পাই 500 গুণিতক 9 বাই x গুণিতক 6 সমান 69 বিযুক্ত 46/46। যেহেতু এক্ষেত্রে বিমলের লভ্যাংশ 46 টাকা এবং অমলের লভ্যাংশ হবে 69 বিযুক্ত 46, সেই শর্ত থেকে আমরা হিসাব করে পাই x সমান 1,500 অর্থাৎ বিমলের মূলধন হবে 1,500, অপশান এ সঠিক। প্রশ্ন 5-এ বলা হয়েছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো, যেহেতু আমরা জানি মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়,
তাই এক্ষেত্রে পল্লবী এবং রাজিয়ার মধ্যে লভ্যাংশ বন্টনের অনুপাত সমান 500:9 অনুপাত 600:5। সরল করে আমরা পাই 3:2। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 3:2। পরের অংশ, বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম বিবৃতি বলা হয়েছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। আমরা জানি অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জন হলেই যথেষ্ট, তাই এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। যেহেতু মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত একই হয় এবং এক্ষেত্রে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত একই হচ্ছে না, তাই বিবৃতিটি মিথ্যা। এরপরে শূন্যস্থান পূরণ করি। প্রথম প্রশ্নে বলা হয়েছে অংশীদারি কারবার কত ধরনের? আমরা লিখতে পারি 2 ধরনের। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। আমরা জানি এক্ষেত্রে সরল অংশীদারি কারবার বলে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এক্ষেত্রে শূন্যস্থানে আমরা মিশ্র শব্দটি ব্যবহার করব। এরপর প্রশ্ন নম্বর 17-তে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1:6 অনুপাত 1:5 অনুপাত 1:4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3,700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করে লিখি। সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত সমান 1:6 অনুপাত 1:5 অনুপাত 1:4। সরল করলে আমরা পাই 10:12 অনুপাত 15। বছরের শেষে মোট লাভ 3,700 টাকা, সুতরাং বছরের শেষে অ্যান্টনির লাভ সমান 15/37 গুণিতক 3,700 টাকা। সরল করলে আমরা পাই 1,500 টাকা। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত? এক্ষেত্রে পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, আবার রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5। যেহেতু দুটি ক্ষেত্রে রাবেয়া কমন রয়েছে, তাই আমরা প্রথম ক্ষেত্রে অনুপাতটিকে লিখতে পারি 8:12 উভয় পদকে 4 দিয়ে গুণ করে, এবং দ্বিতীয় অনুপাতটিকে লিখতে পারি 12:15 এক্ষেত্রে উভয় পদকে 3 দিয়ে গুণ করে। তাহলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 8:12:15। প্রশ্ন 3-এ বলা হয়েছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1,500 টাকা। রাজীবের মূলধন 6,000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করি। এক্ষেত্রে মোট লাভ 1,500 টাকা, রাজীবের লাভ হয় 900 টাকা, তাহলে আফতাবের লাভ হবে 1,500 বিযুক্ত 900 টাকা সমান 600 টাকা। আবার বলা রয়েছে রাজীবের মূলধন 6,000 টাকা, মনে করি আফতাবের মূলধন x টাকা। আমরা জানি মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত একই হয়, তাই প্রশ্নানুসারে 6,000 অনুপাত x সমান 900 অনুপাত 600। ভগ্নাংশ আকারে লিখে পাই 6,000/x ইজ ইকুয়ালস টু 900/600, বা x ইজ ইকুয়ালস টু 600 গুণিতক 6,000/900 সমান 4,000। সুতরাং আফতাবের মূলধন 4,000 টাকা। প্রশ্ন 4-এ বলা হয়েছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করি। এক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনের মূলধনের অনুপাত সমান 3:8:5। যেহেতু লাভের অনুপাত মূলধনের অনুপাতের সমান, মনে করি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনের লাভের পরিমাণ 3x টাকা, 8x টাকা এবং 5x টাকা। প্রশ্নানুসারে 5x ইজ ইকুয়ালস টু 3x + 60,
বা 5x - 3x = 60 বা x = 30। সুতরাং ব্যবসায় মোট লাভ হয়েছিল সমান 3x + 8x + 5x টাকা = 16x টাকা। এখানে x এর মান 30 বসিয়ে পাই, 16 × 30 টাকা, অর্থাৎ 480 টাকা। পরের প্রশ্ন 5-এ বলা হয়েছে জয়ন্ত, অজিত এবং কুনাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুনালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি। জয়ন্ত, অজিত ও কুনালের লাভের অনুপাত 800:1000:1200, অর্থাৎ 4:5:6। আমরা জানি মূলধনের অনুপাত এবং লাভের অনুপাত পরস্পর সমান, তাই এক্ষেত্রে জয়ন্তের মূলধনের হবে মোট মূলধনের 4-এর 15 অংশ, অর্থাৎ 4-এর 15 গুণিতক 15,000 টাকা সমান 4,000 টাকা। সুতরাং জয়ন্তের ব্যবসায় 4,000 টাকা নিয়োজিত ছিল। আশা করি আজকের আলোচনা থেকে অংশীদারি কারবার সম্পর্কে তোমাদের যে ধারণা হয়েছে তা দিয়ে তোমরা এই সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। শুভেচ্ছা থাকলো।